আচ্ছা দেখো, ফাহিম মাইক অফ প্লিজ। আচ্ছা আমি অফ করে দিচ্ছি সবার মাইক। হ্যাঁ ওকে আছে। আচ্ছা দেখো, আমাদের নিউটনিয়ান বলবিদ্যা এই চ্যাপ্টারে দেখো বলাই আছে নিউটনিয়ান বলবিদ্যা। তার মানে এই চ্যাপ্টারে আমাদের যে মেইন কাজটা হবে এখানে বলবিদ্যা নিয়ে আলোচনা করা হবে, তাই না? তোমাদের কাছে ক্লাস 19 এরকম ছিল, বল চ্যাপ্টার ছিল। এটার সাথে অনেক কিছু রিলেট করতে পারবো আর কি। দেখো, এই যে নিউটনের বলবিদ্যা জানার জন্য তাহলে আগে তোমার জানতে হবে বলটা কি। তোমাদের বলছিলাম বলের সংজ্ঞা মুখস্থ করার জন্য, বা যাই হোক মুখস্থ না তো, এটা পড়লেই হয়ে যাবে। ক্লাস 19 তোমরা এটা পড়ে আসছো। এটা কি বলতে হবে? আচ্ছা আমি একবার শুধু বলে দিচ্ছি, লেখার দরকার নাই এটা। বলের সংজ্ঞা এরকম ছিল যে যা কোনো বস্তুর উপর প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় বা হওয়ার চেষ্টা করে, আর গতিশীল বস্তু তার গতির দিক পরিবর্তন করে, তাকে বল বলে। তাই না? এরকমই ছিল। আচ্ছা, এখন এই যে এখানে তোমরা দেখবা, এখানে যেটা শুরু হবে, তোমরা হয়তো বইয়ে দেখছো হয়তো, যে 4 ধরনের বলের নাম এখানে বলা আছে কিন্তু। মানে মৌলিক বল যেটা, সেটা হচ্ছে 4 প্রকার, লিখে দিচ্ছি আমি। এটা থেকে কি কি পড়তে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। আচ্ছা তোমাদের বইটা আমি হচ্ছে বের করে দেখাই, ওটা বেটার হবে। দেখো তো, বই দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। আচ্ছা দেখো, এই জায়গায় দেখো মৌলিক বল দেখো 4 প্রকারের লেখা আছে। কি কি? দেখো, একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা হচ্ছে তাড়িৎ-চৌম্বক বল, একটা সবল নিউক্লিয় বল, আর একটা দুর্বল নিউক্লিয় বল, তাই না? কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? না ভাইয়া। ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার শোনা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, না সাইডে কথা বলছি তো আমি আমাদের শুনতে অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা, বই তো দেখা যাচ্ছে তাই না? স্ক্রিন দেখতে পাচ্ছ না এমন কেউ আছো কি? মানে বইয়ের হচ্ছে পিডিএফটা বের করছি আর কি। অনেকের প্রবলেম হয় তো অনেক সময়। আচ্ছা দেখো তাহলে। দেখা যাচ্ছে ভাইয়া, সমস্যা হচ্ছে না। আচ্ছা, তাহলে 4 ধরনের বলের কথা আমার বলছে, তাহলে আমার তো জানতে হবে যে কোনটা কোন বল। এখানে তো বলা আছে মহাকর্ষ বল, তাড়িৎ-চৌম্বক বল, সবল নিউক্লিয় বল, আর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এর মধ্যে তোমরা হচ্ছে এই যে মহাকর্ষ বল, এইটা পড়ে আসছো 9-10-এ, তারপর আমি আবার আলোচনা করতেছি। দেখো মহাকর্ষ বলটা কি ছিল? মহাবিশ্বের যে কোনো দুইটার মধ্যে একটা সব সময় একটা বল কাজ করে, তাই না? সব সময় একটা বল কাজ করে। এই বলটাই ছিল হচ্ছে মহাকর্ষ বল। আর অভিকর্ষ বলটা কি ছিল? যে যদি এই দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয়, মানে পৃথিবী এবং অন্য একটা বস্তুর মধ্যে যে বল, সেটা হচ্ছে অভিকর্ষ বল। এই দুইটা তো মনে আছে, তাই না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে মহাকর্ষ বল নিয়ে বেশি আলোচনা করা লাগতেছে না, এটা একদম সিম্পল জিনিস। যে এই যে মহাবিশ্বের মধ্যে যে দুটি বস্তু এখানে লেখা আছে, দেখো আমি হাইলাইট করে দিই তোমাদের, ওটা ভালো হবে। হ্যাঁ, এই যে দেখো, ভরের কারণে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকেই বলা হচ্ছে মহাকর্ষ বল। ঠিক আছে, এখান থেকে তেমন আর কিছু পড়ার দরকার নেই, মানে এগুলো আমি শুধু ভিতরে একবার পড়ে নিবা। মুখস্থ করার মতো বা হচ্ছে পড়ার মতো কিছু নাই। শুধু এটা পড়লেই না, ভরের কারণে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে বল, সেটা হচ্ছে মহাকর্ষ বল। আচ্ছা, এরপর যেটা আসবে সেটা হচ্ছে, ও হ্যাঁ, এখান থেকে আরেকটা পড়তে হবে, যে এই মহাকর্ষ বলটা কেন তৈরি হলো, কিসের জন্য। সেটা এই যে আমি হচ্ছে হাইলাইট করে দিচ্ছি লাল কালার দিয়ে, তাহলে ভালো বুঝতে পারবো। দেখো, এই যে এখানে লেখা ভাইয়া আছে আপনার এটা কোন বিজ্ঞানীরা বই? ধারণা করেন। তপন স্যারের বই এটা, যেটাই হোক একই লেখা আছে, এইগুলা জিনিস একই। মেইন যেটা দরকার সেটা সব এক জায়গায় একই লেখা আছে সব বইয়ে। ভাইয়া তারপরে আমার এই যে একটা লাইন। প্রশ্ন ছিল ছোট। হ্যাঁ বলো। ভাইয়া আমরা যে মানে ইঞ্জিনিয়ারিং এর জন্য শাহজাহান তপনের বই কিনি, আর মেডিকেলের জন্য আমির হোসেন খানের বই কিনি। তো ভাইয়া আমির হোসেন খানের বই ভালো মতো পড়লে কি মানে ইঞ্জিনিয়ারিং এ
সমস্যা হবে এরকম কোনো কিছু নেই। ইঞ্জিনিয়ারিং এ তোমার তো হচ্ছে বই, আমি তো আগের দিন ক্লাসে বললাম বইয়ের উপর কিছুই না। তুমি যে ইঞ্জিনিয়ারিং এর জন্য কোনো নির্দিষ্ট বই নাই, বলে কি হচ্ছে তপন স্যারের বইটাতে ভালো করে লেখা আছে এগুলো বোঝার জন্য। আর তোমাদের বললামই তো ভালো করে বোঝার জন্য তুমি ক্লাসগুলো ভালো মতো নোট করবা। ফিজিক্স এর জন্য তোমার খাতা হচ্ছে সবচেয়ে বড় বই। ভালো যেই স্যারের কাছে যখন পড়ো ভালো করে নোট করবা, ফিজিক্স এর নোটটা রাখবা। যদি আমি নোট করতাম না, আমার বাজে অভ্যাস ছিল, আমি নোট টোট এগুলা করতাম না, আমার কোনো নোটই নেই। আমি হচ্ছে যা মনে আছে এগুলোই পড়াই আর কি। ফিজিক্স এর জন্য ভালো করে নোট করবা। আর তুমি যেই বই কিনো ওই বইয়ের হচ্ছে প্রবলেম গুলো সলভ করবা। দেখবা হচ্ছে অধ্যায়ের শেষের দিকে দেখা যাচ্ছে হচ্ছে সমাধান দেওয়া আছে কিছু প্রবলেম, ওইগুলো সলভ করবা। আর একদম হচ্ছে অনুশীলনীতে যাই দেখবা অনেকগুলা ম্যাথ আছে, একটা ম্যাথ বাদ দিবে না। বইয়ের ম্যাথ যেন কিছু বাদ না যায়। তুমি যেটারই প্রিপারেশন নাও সেটা পরের চিন্তা। তোমার তো আগে এইচএসসি এক্সাম তো দিতে হবে, এইচএসসি এক্সামের জন্য হলেও তোমার সব ম্যাথ গুলা করবা। কারণ বেসিক তোমার ঠিক রাখাই লাগবে, তুমি যেখানেই এক্সাম দাও। ঠিক আছে, বুঝতে পারছো এখন? ইঞ্জিনিয়ারিং এর জন্য যে নির্দিষ্ট জি বই এরকম ভাইয়া। কিছু নেই। আর স্যারের বই মেডিকেলের জন্য কিসের জন্য বলে, ওইটা থেকে হুবহু কমন আসে। ওই অনুশীলনে যেগুলো এমসিকিউ আছে না, ওইখান থেকে একদম হুবহু কমন আসে ইসেক স্যারের বই থেকে। এই জন্য ইসেক স্যারের বইয়ের কথা বলে। দেখো, এই জি ভাইয়া। লাইনটা খুবই ইম্পর্টেন্ট, যে মহাকর্ষ বলটা তাহলে কেন আবিষ্কার হয়। দেখো এই যে এখানে লেখা আছে যে বিজ্ঞানীরা ধারণা করেন যে বস্তুদের মধ্যে গ্র্যাভিটন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা এই বল ক্রিয়াশীল হয়। শুধু এইটুকু মনে রাখবা, আর কিছু দরকার নেই। গ্রাভিটন কণা কি বলবেন কি? একটু ধারণা দেন দিতে। এই যে তারপরের লাইনে ভালো করে লেখা আছে দেখো, গ্রাভিটনের অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি, এটা শুধু ধারণা করছে। এটা এখন পর্যন্ত প্রুভড হয়নি, শুধু ধারণা করে বিজ্ঞানীরা আর কি। এখনো প্রুভড হয়নি, সেটা তুমি কেমনে বুঝবা? নেমে নাম দিছে আর কি। ঠিক আছে। এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স না মহাকর্ষ বলের ইংরেজি, এখান থেকে শুধু একটা নামকরণ করছে গ্র্যাভিটন, আর কিছুই না, এখন এটার কিছুই আবিষ্কার হয়নি। আচ্ছা দেখো, তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে, আচ্ছা এরপরে দেখো আছে তাড়িৎ-চৌম্বক বল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এইটাও হালকা একটু তোমরা পড়ে আসছিলা। দেখো এখানে লেখা আছে এই যে দুটি আহিত কণা তাদের আধানের কারণে একে অপরের উপর যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে তাড়িৎ-চৌম্বক বল বলে। এই জিনিসটা বোঝার জন্য দেখো তোমার স্থির তড়িৎ বা হচ্ছে, এখন তোমাদের স্থির তড়িৎ চ্যাপ্টার আছে, 9 তো ওই স্থির তড়িৎ নামের চ্যাপ্টার ছিল না, তাই না? ছিল ভাইয়া, কিন্তু সিলেবাসে স্থির তড়িৎ ছিল না, চলতড়িৎ ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে এখানে দেখো, মনে করো দুইটা বস্তু আছে, একটা হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, আরেকটা হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট। আর এটা যখন স্থির তড়িৎ করবা, এটা ভালো করে তখনই হচ্ছে পড়বা, দেখবা যে এই যে চার্জ গুলো সবসময় বাইরে থাকে, কেন থাকে ওইগুলো পরে, ওইগুলো যখন ওই চ্যাপ্টার পড়বা তখন পড়বা, সমস্যা নেই। তোমাদের কিন্তু এগুলো চ্যাপ্টার আছে, মহাকর্ষ বলে আবার একটা চ্যাপ্টার আলাদা। এই তাড়িৎ-চুম্বক বল মানে হচ্ছে তোমাদের স্থির তড়িৎ আলাদা একটা চ্যাপ্টার, এখানে শুধু হালকা আলোচনা করা আছে। দেখো এই যে একটা পজিটিভ চার্জ বিশিষ্ট কণা আছে, এখানে আছে নেগেটিভ চার্জ বিশিষ্ট একটা কণা, এদের মধ্যে তাহলে কি হয়, আকর্ষণ না বিকর্ষণ? আকর্ষণ। হ্যাঁ, এদের মধ্যে তাহলে একটা আকর্ষণ বল আছে। আবার দুটাই যদি পজিটিভ হতো তাহলে কি হতো? দুটাই ধরে না বিকর্ষণ। পজিটিভ, তখন বিকর্ষণ। তার মানে দেখো, দুইটা একই হোক বা দুইটা আলাদা হোক, সবসময় একটা বল কাজ করবেই, তাই না? এই যে যে বলটা কাজ করে এটাকে বলা হচ্ছে তাড়িৎ চৌম্বক বল। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এখান থেকে যেটা দরকার সেটা হচ্ছে এই যে দেখো নিচে আছে, এই যে এখানে নিচে দেখো, ফোটন নামক এক প্রকার ভরহীন আধান কণা পরস্পরের বিনিময়ের ফলে এ বল কার্যকর হয়। এটা মনে রাখবা, ফোটন কণা। মহাকর্ষে বলেছিল হচ্ছে গ্র্যাভিটন কণা, আর তাড়িৎ-চৌম্বক বলে আছে হচ্ছে ফোটন কণা। এইগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? দেখো এরপরে আসবে যেটা সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এখন আমাকে কেউ
এই জিনিসটা একটু দাঁড়াও, আমি স্লাইডটা বের করি, এটা বোঝা জরুরি। আচ্ছা দেখো, একটা নিউক্লিয়াসে কি কি থাকে? ভাই আগে ওটা কি বললেন, ওটা প্রোটন বল না প্রোটন বল একটা বললেন না? ফোটন, ফোটন। এই যে, এই যে দেখো এখানে ফোটন, ফোটন কণা। দেখো তো নিউক্লিয়াস কি কি নিয়ে গঠিত? একটা হচ্ছে নিউট্রন, আরেকটা হচ্ছে ইলেকট্রন, তাই না? সরি, কি লিখলাম? প্রোটন ভাইয়া। প্রোটন না। একটা হচ্ছে নিউট্রন আর একটা হচ্ছে প্রোটন, তাই না? যে দেখো নিউক্লিয়াসের ভেতরে তাহলে দেখো তো এই অবস্থায় মনে করো আছে প্রোটন গুলা আর নিউট্রন গুলা এই অবস্থায় আছে। আচ্ছা, একবার তোমরা চিন্তা করে দেখো তো, পজিটিভ চার্জ আর পজিটিভ চার্জ কি করে নিজেদের? বিকর্ষণ করে। তাহলে তোমরা চিন্তা করো হচ্ছে সোডিয়ামের কথা, সোডিয়ামের নিউক্লিয়াসে কয়টা প্রোটন থাকে? 11টা। 11টা। তাহলে হ্যাঁ, প্রোটন থাকে হচ্ছে 11টা। তাহলে 11টা পজিটিভ চার্জ একসাথে আছে, কিন্তু তাদের মধ্যে কোনো বিকর্ষণ বল দেখা যাচ্ছে না, কিসের জন্য বলো তো দেখি, কেউ কি বলতে পারবে এটা? এটা ভাবছো কখনো? দেখো আমরা হচ্ছে সোডিয়ামটা এইভাবে লিখি, এটা হচ্ছে ধরুন নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথে আছে হচ্ছে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে থাকে 8টা, তৃতীয় কক্ষপথে থাকে একটা। এখন কথা হচ্ছে এই যে এইটুকুই জায়গার মধ্যে 11টা প্রোটন আছে। নিউট্রন তো কি নিউট্রাল না, এটা তো কোনো হচ্ছে পজিটিভ না, নেগেটিভও না, এটা তো আধান নিরপেক্ষ। এটা হিসাব বাদ দাও, তুমি চিন্তা করো 11টা প্রোটন এক জায়গায় আছে পজিটিভ চার্জ, কিন্তু এটা তো তাহলে কি হওয়ার কথা? দুইটা যদি তুমি রাখো কি হয় দেখো তো, দুইটা দুই দিকে চলে যাবে না বিকর্ষণ করে? তাহলে এই 11টা তো ছিটকে দেওয়ার কথা, কিন্তু যায় না কেন বলো তো দেখি? প্রতিটা প্রোটন একটা করে ইলেকট্রনকে মানে মানে ইলেকট্রনের সাথে ইলেকট্রনকে আকর্ষণ করে এই জন্য। আকর্ষণ করে। হ্যাঁ, প্রত্যেকটা ইলেকট্রনকে যদি যদি 11টা আকর্ষণ যদি করে তাহলে তো 11টা আরো তাড়াতাড়ি বের আকর্ষণ হয়ে করে যাবে তাহলে তুমি। প্রত্যেকটা ইয়া অবস্থা থাকবে। আচ্ছা, তোমার কথাই মানলাম যে ইলেকট্রনের হচ্ছে আকর্ষণের জন্য। ইলেকট্রনের আকর্ষণ তো, ইলেকট্রন তো বাইরে আছে, তাহলে তো এগুলার বাইরে চলে যাওয়ার কথা, ইলেকট্রনের কাছাকাছি চলে যাওয়ার কথা, প্রোটন গুলা ভিতর থেকে ছিটকে যাওয়ার কথা। তার মানে ভাইয়া নিউক্লিয়াসের ভেতরে নিশ্চয়ই এমন একটা বল কার্যকর আছে যে কারণে এই প্রোটন গুলা একে অপরের থেকে হ্যাঁ, মানে দূরে সরে যেতে পারতেছে না। হ্যাঁ, এই যে দেখো এই নিউক্লিয়াসের ভেতরে আসলে আরে একটা বল আছে, এইটাই হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল, এই সবল নিউক্লিয় বলের জন্য এগুলা ছিটকে যায় না। সবল নিউক্লিয় বলের জন্য কি হয় দেখো, এইগুলা আমি যদি বাইরে থেকে জোরে চাপ দিয়ে রাখি, এইটা মানে এরা যে বল প্রয়োগ করতেছে তার চেয়ে বেশি বলে এদেরকে চাপ দিয়ে রাখে, তাহলে এইগুলা কি আর খুলে যাওয়ার সম্ভাবনা আছে? না। না। হ্যাঁ, এই ঘটনাটাই ঘটে, সবল নিউক্লিয় বলটা এই প্রত্যেকটা প্রোটনকে একদম কম্প্যাক্ট করে রাখে, মানে চাপ দিয়ে এক জায়গায় করে রাখে। এখন এই পর্যন্ত জানলে হবে, তোমাদের ইন্টারমিডিয়েটে এর বেশি কিছু নাই, এইটুকু শুধু আলোচনা আছে, এগুলো পরবর্তীতে আছে, অনার্সে আমাদের আছে এগুলা পড়াশোনা। ঠিক আছে, এখন তাহলে বই দেখো, দাগিয়ে দিচ্ছি যেটুকু লাগবে। এই যে দেখো, এখানে দাগানোই আছে। আচ্ছা, এই যে দেখো পরমাণুর নিউক্লিয়াসে, পরমাণুর নিউক্লিয়াসে নিউক্লিয় উপাদান সমূহ একত্রে আবদ্ধ রাখে যে শক্তিশালী বল, তাকে নিউক্লিয় বল বলে। বুঝতে পারছো এখন? আর এই ঘটনাটা ঘটে হচ্ছে এই যে গ্লুওন নামক একটা কণার জন্য। এটা
এই যে দেখো যে গ্লুওন এখানে লেখা আছে, হয়তো দেখা যাচ্ছে না। দেখো এটা আগে থেকে মার্ক করা আছে তো এই জন্য দেখা যাচ্ছে না। লিখে দিচ্ছি আমি, হচ্ছে গ্লুওন। গ্লুওন নামক কণার জন্য এই ঘটনাটা ঘটে। ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা দেখো তো, তেজস্ক্রিয়তার নাম মেসন শুনছো আমাকে এই তোমরা? বই দেওয়া আছে ভাইয়া। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ বলো বলেছে বলো। এখানে মেসন নামক এক কণার পারস্পরিক বিনিময় দ্বারা, বলেছে মেসন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময় দ্বারা এই বল ক্রিয়াশীল হয়। এখানে মেসন কণা দেওয়া আছে। ঠিকই আছে, ওইটাও ঠিক আছে, ইসাক এটাও স্যারের ঠিক বই, আছে, সমস্যা নেই। হ্যাঁ, ইসাক স্যারের বই এটা মেশন দেওয়া আছে। দুইটাই। যদি মেডিকেলে পরীক্ষায় আছে তাহলে হুম। অ্যান্সার হচ্ছে মেশন। ভাই বুঝতে গ্লুকোন আর পারছো মেথন কথা? কি একই জিনিস না? হ্যাঁ, দুইটা আর কি একই না আলাদা আলাদা? এখন এই যে এই দুই রাইটার দুইটা লিখছে, এখন আল্লাহ ভালো জানে। কেবল তো শুরু, ওখানে ফিজিক্সে দেওয়া আরো আছে। আরো অনেক কিছু পাবা। কিছু কিছু চ্যাপ্টার দেখবা দুইটা সূত্র আলাদা, এটাতে একটা সূত্র দেওয়া আছে আর একটাতে আরেকটা সূত্র দেওয়া আছে। এই জন্যই তপন স্যারের বই সবাই হচ্ছে ফলো করে। তপন স্যারের বই এই জিনিসগুলো ঠিকঠাক মোটামুটি দেওয়া আছে। হ্যাঁ, এগুলো অস্থায়ী অস্থায়ী মূলকণিকার নাম। এগুলা হ্যাঁ অস্থায়ী। ওই যে তোমরা হচ্ছে কণিকার মধ্যে গুণগত রসায়নে কণিকা পড়ছো, অস্থায়ী মূল হচ্ছে স্থায়ী মূল কণিকা 3টা, আর অস্থায়ী হচ্ছে প্রায় 200টির মতো। সেইগুলা এইগুলা নিউক্লিয়াসের ভেতরে থাকে। শোনো, হ্যাঁ। যদি অপশনে যদি গ্লুওন থাকে আর মেশন থাকে, দুইটা যদি থাকে, মানে গ্লুওন মেশন দুইটাই যদি থাকে, তাহলে অ্যান্সার দিবা হচ্ছে মেশন। তাহলে অ্যান্সার দেওয়া মেশন। আর যদি যে কোনো একটা থাকে তাহলে সেটাই তো অ্যান্সার হচ্ছে। বুঝতে পারছো কথা? কারণ ভাই আপনার কারণ নেট হচ্ছে প্রবলেম বেশিরভাগ, হ্যাঁ হ্যাঁ একটু ওই জন্য চুপ করেছিলাম, একটু নেট প্রবলেম হলো তো ওই জন্য। আচ্ছা, কারণ বেশিরভাগ স্যার হচ্ছে ইসাক স্যারের বই ফলো করে, তো তখন তুমি মেশন অ্যান্সার দিবা যদি অপশনে দুইটাই থাকে। আর যদি একটা থাকে, সাধারণত একটাই থাকে, দুইটা থাকবে না, দুইটা একসাথে থাকবে না। আর যদি যে কোনো একটা থাকে তাহলে তো একটাই অ্যান্সার। বুঝতে পারছো কথা? আচ্ছা, এখন দেখো তেজস্ক্রিয়তার নাম শুনছো না তোমরা? দেখো তেজস্ক্রিয়তা কি জিনিস, একটা নিউক্লিয়াস যখন স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে ভেঙে যায়, এটাকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। এই তেজস্ক্রিয়তার ঘটার জন্য যে বলটা দেয় সেটাই হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আর এইটা তোমরা হচ্ছে সেকেন্ড পার্টে একটা চ্যাপ্টার আছে, পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, ওই চ্যাপ্টারে হচ্ছে এগুলো ভালো করে পড়বা। সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল মোটামুটি আলোচনা করা আছে আর কি। সবলটা কম করা আছে, দুর্বল নিউক্লিয় বলটা ভালো মতো আলোচনা করা আছে ভালো। ভাই আরেকবার বলুন। আচ্ছা, বোঝা যায় না আমার কথা, কি বোঝা যাচ্ছে? ভাই একটু আগে যেটা বললেন ওটা শুনতে পেলেন ভাই। দুর্বল নিত্য। কথা তোমার বোঝা যাচ্ছে না? একটু হচ্ছে চারে লিখে দাও, তোমার কথা কেন জানি বোঝা যাচ্ছে না ভালো মতো। বলতেছি একটু আগে যেটা বললো সেটা আরেকবার বলেন তো, ও আচ্ছা দেখো। মানে আপনি যেটা বুঝালেন। আচ্ছা আচ্ছা দেখো, এই যে তেজস্ক্রিয়তা আছে না, তেজস্ক্রিয়তা কি ছিল দেখো, একটা বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হওয়ার নামই হচ্ছে তেজস্ক্রিয়তা। তোমরা ক্লাস 9 হালকা পড়ছিল, এখানেও কিছু দেওয়া নেই তেমন। তেজস্ক্রিয়তা তোমরা পড়বা হচ্ছে গুণগত রসায়নে আছে, আবার তোমাদের ফিজিক্সের সেকেন্ড পার্টে 9 নম্বর চ্যাপ্টার পরমাণুর মডেলে আছে। এই দুইটাতে তেজস্ক্রিয়তা ভালো করে আলোচনা করা আছে, এখানে কিছু নাই, এই 2-3 লাইন শুধু লেখা আছে। ইউরেনিয়াম এই ভেঙে তেজস্ক্রিয়, যেমন দুইটা হয় এক হয় আর হ্যাঁ একটা এই যে তোমরা নতুন পড়ছিলা নতুন থাকে সেটা ইউরেনিয়াম, হচ্ছে। হ্যাঁ 235, এটা ভেঙে যায় হচ্ছে ক্রিপ্টন আর বেরিলিয়াম উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা তোমরা দেখছিলে 9-10-এ। এইগুলো হচ্ছে তেজস্ক্রিয়তা। এই যে ভাঙ্গার ঘটনার যে বলের জন্য ঘটে সেটাই হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। ঠিক আছে, দুর্বল নিউক্লিয় বলের জন্য এই যে এখানে দেওয়া দেওয়া আছে, লাগাই দিচ্ছি।
এই যে নিচে দেওয়া আছে, বিজ্ঞানীরা ধারণা করেন যে গ্যাস বোসন কণার জন্য এই ঘটনাটা ঘটে। গ্যাস বোসন কণা। এখন তোমাদের মেইন যেটা হবে, যাদের স্ট্রাকচারে বই আছে তাদের এরকম সম্ভবত চার্ট থাকার কথা। চার্ট আছে না এরকম একটা? নাই তো ভাইয়া, কাজ নাই। আচ্ছা, চার্ট যদি না থাকে তাহলে এটা স্ক্রিনশট নিয়ে এই চার্টটা একটু পড়বা। এই চার্ট থেকে এমসিকিউ আসে। মূলত হচ্ছে এই বাহক কোণা এটাই বেশি আসে, চার্টটা এটাই বেশি আসে। এইগুলাও মাঝে মাঝে দেখা যায়, মানে পুরোটা মুখস্থ করা বেটার। এইগুলাও হচ্ছে দেখবা বইয়ের এমসিকিউতে আছে। এই নিচেরটাই আপেক্ষিক সবলতা মুখস্থ করলে কিন্তু হচ্ছে এইটার মুখস্থ করা লাগবে না। দেখো মানে দুইটার মধ্যে যেকোনো একটা মুখস্থ করবা, তাহলে দেখবা দুইটাই পারবে, একটা আরেকটা উল্টা শুধু। এখন দেখো, এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এই চারটার মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটা আর সবচেয়ে দুর্বল কোনটা। দেখো তো, সবল নিউক্লিয় বল কি করতেছে, নিউক্লিয়াসের ভেতরে এই কণিকা গুলাকে এক জায়গায় রাখতেছে না। এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী, সেজন্য সবচেয়ে শক্তিশালী হচ্ছে, সবচেয়ে শক্তিশালী সবল নিউক্লিয় বল। আচ্ছা, নিউটন না। আর সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল আমরা বলছি দুর্বল নিত্য। আর সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল, দেখো বই লেখা আছে নাকি। বই একটু দেখো, পড়লে বুঝে পাওয়ার কথা যে সবচেয়ে দুর্বল মহাকর্ষ বল। ঠিক আছে। আর হ্যাঁ, যাদের হচ্ছে এটা নাই স্ক্রিনশট দিয়ে নাও, এই চারটা স্ক্রিনশট দিয়ে নাও। হয়েছে এটা? শাহজাহান তপনের পুরাতন বই আছে ভাইয়া একটা। হ্যাঁ, হতে পারে। যাই হোক, স্ক্রিনশট দিয়ে নাও সবাই, মোটামুটি স্ক্রিনশট দিয়ে রাখো, কাজে লাগবে আর কি। এটা থেকে এমসিকিউ আসে। তোমার আলাদা করে সব তো লেখা আছে আর কি, হয়তো বক্সটা দেওয়া নাই, সবই এইগুলো কিন্তু লেখাই আছে। যেটা একদম বক্স করে দিয়ে তোমার পুরা পড়াটা এই বক্স করলে মানে পুরাটা পড়া হয়ে যাচ্ছে, এইরকম আর কি। আর এটা এই দুটো ভালো করে মনে রাখবো, এই দুটো কিন্তু খুবই এমসিকিউতে আসে, সবচেয়ে শক্তিশালী কোনটা, সবচেয়ে দুর্বল কোনটা। আচ্ছা, এখন আমাদের হচ্ছে মেইন পড়াশোনা শুরু। এতক্ষণ তো এগুলো আলোচনা ছিল, এখন হচ্ছে তোমাদের মেইন পড়াশোনা শুরু। যদি এগুলো তোমরা বেশিরভাগ জিনিসে দেখে আসছো। হম তারপর তোমাদের উম, হুম, এগুলো জিনিস বেশিরভাগই তোমার মোটামুটি পড়ার জিনিস। শুরু করে দিই তাহলে। আচ্ছা, নিউটনের গতিসূত্র সমূহ। নিউটনের কয়টা সূত্র ছিল, সূত্রগুলো মনে আছে? তিনটা। তিনটা। আমি শুধু বলে দিচ্ছি, মুখ দিয়ে, এগুলো তো দরকার নেই তেমন একটা। প্রথম সূত্র থেকে তেমন কিছু নাই। প্রথম সূত্র যেটা ছিল যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু সুষম পথে সুষম বেগে সরল পথে চলতে থাকবে। এটা ছিল হচ্ছে নিউটনের প্রথম সূত্র। প্রথম সূত্র থেকে আমরা আসলে কিসের ধারণা পাই, মনে আছে এটা? মনে হয় না। জড়তার ধারণা, জড়তা। হ্যাঁ, প্রথম সূত্র থেকে যেটা পাই সেটা হচ্ছে জড়তার ধারণা। জড়তাটা কি?
বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই বস্তু যে অবস্থায় অবস্থায় আছে থাকতে চাওয়ার চিরকাল যে সে ধর্ম অবস্থায় থাকতে যাওয়ার বা প্রবণতাই জড়তা। প্রবণতা সেটাই হচ্ছে জড়তা, তাই না? আচ্ছা, এটা থেকে আমাদের তেমন কিছু পড়া লাগবেও না, শুধু এটুকু পড়লেই এনাফ। আমাদের মেইন পড়াশোনা হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে শুরু। এটা শুধু মনে রাখবো যে আমরা জড়তার ধারণাটা পাই, কারণ নিউটনের দ্বিতীয় সূত্র। ভাইয়া বেসিক তো সব একই, সাধারণ তপনের একটু পুরাতন বই হলে সমস্যা। কোনো সমস্যা নাই, তুমি বই না কিনলেও সমস্যা নাই। এখন এই বই নিয়ে লাফালাফি করতেছে না, কয়দিন পর আর বইয়ের প্রতি এনার্জি থাকবে না। ওই শুধু যখন চ্যাপ্টার শেষ হবে তখন শুধু ম্যাথ করবা। আমি পড়িনি বুঝি বই, পুরা কোনো বই পুরো আমার পড়া নাই ফিজিক্স লাগে না, বললাম না তোমার হচ্ছে ধারণাটা ঠিক মতো থাকলে তোমার তার বই পড়া লাগতে হবে না। তুমি দেখো তো নদী নৌকার কি বইয়ে কোনো ভালো মতো হচ্ছে ব্যাখ্যা দেওয়া আছে? না ভাইয়া। বৃষ্টির ম্যাথের এইগুলা কিন্তু বই নাই। বই পড়ে যে শুধু তুমি তো শিখতে পারবে না সবকিছু। ওই জন্য বললাম ক্লাসের লেকচার গুলো ভালো করে নোট করবা। জি ভাইয়া। আচ্ছা, দ্বিতীয় সূত্র দেখো কি ছিল। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল এইটার সমানুপাতিক, তাই না? এইটা থেকে প্রমাণ আসে একটা সহজ একদম সিম্পল প্রমাণ, খ নম্বরের জন্য অনেক সময় আসে আর কি। আচ্ছা, বস্তুর ভরবেগের পরিবর্তন, ভরবেগ কি জিনিস এটা তো আমাদের জানতে হবে, তাই না? ভরবেগ কি ছিল? ভরবেগের গুণফল। কোন বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। বস্তুর ভর ও বেগের গুণফল, তাই না? হ্যাঁ। জি ভাইয়া। এই চ্যাপ্টার তোমাদের অনেক সহজ লাগবে, দেখবা এটা 19 অনেক কিছু পড়া আছে তো ভালো লাগবে আর কি। তাহলে ভরবেগকে হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইকুয়ালস টু এমবি। এমভি। ভরবেগের, হ্যাঁ ভরবেগের তাহলে একক কি? কেজি পার মিটার। কেজি মিটার পার সেকেন্ড, হুম ঠিক আছে। আর এটার মাত্রা, একক মাত্রাগুলো পড়বা যারা বিশেষ করে মেডিকেল প্রিপারেশন নিবে, সবগুলো একক মাত্রা কিন্তু সবসময় মনে রাখা লাগবে। এটি প্রত্যেক বছরই আসে একক মাত্রা মেডিকেলে। এটার মাত্রা দেখো, ভরের জন্য মাত্রাটা কি আসে বড় হাতের এম, আর বেগের জন্য দেখো মানে এই ছোট এম এর জন্য এটা তো মিটার বোঝায়, তার মানে লেন্থ, আর সময়ের জন্য টি ইনভার্স। এটা হচ্ছে এই একক আর মাত্রাটা মনে রাখবো, ঠিক আছে। তাহলে আমরা বুঝে গেলাম ভরবেগটা আসলে কি। এখন তাহলে আমাদের এখানে বলছে কি ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ভরবেগের পরিবর্তনটা কি দেখো, ধরে নিলাম ভরবেগের পরিবর্তনটা বলতে বোঝায় হচ্ছে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, না? এটা হচ্ছে, এটাই তো পরিবর্তন। এইটার হার বলতে কি বোঝায়? হার ই মানে দ্বারা কি দ্বারা ভাগ? সময় হার দ্বারা। দ্বারা বোঝায় হচ্ছে সময় দ্বারা ভাগ। যেখানেই দেখবা হার লেখা আছে তোমরা সময় দ্বারা ভাগ করে দিবা। তোমাদের আমি ডিফারেন্সিয়েশন দিয়ে বোঝাচ্ছি না, কারণ তোমাদের এখনো ডিফারেন্সিয়েশন বুঝি পড়াই নাই। এখন ডিফারেন্সিয়েশন দিয়ে বুঝাইলে তোমরা এগুলো বুঝবে না, তোমরা সিম্পলি একদম চিন্তা করো শুধু। আর এই পাশে দেখো বস্তুর উপর প্রযুক্ত বলটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ। এফ। এখন শেষ ভরবেগ তাহলে কি দেখো তো, এম ভি। এমভি। আর আদি ভরবেগ কি? এম ইউ। এম আর ইউ নিচে হচ্ছে টি। টি। আচ্ছা, এখান থেকে দেখো এই পাশে লিখবো, এর পরে ফাঁকা আছে যেহেতু। এখান থেকে যদি এমটা আমি কমন নিই তাহলে কি থাকে দেখো তো, ভি মাইনাস ইউ বাই টি থাকে। ঠিক আছে না? হুম। জি। এখন দেখো তো এটা সূত্র পড়ছিলে না?
a equals to v minus u by t, তাহলে এটাদের কি লেখা যায় যে এম এ সমানুপাতিক এফ। এখন দেখো এইরকম সমানুপাতিক উঠানোর জন্য একটা কিন্তু ধ্রুবক চলে আসে, তাহলে আমি একটা ধ্রুবক নিলাম, সাপোজ হচ্ছে এফ ইকুয়ালস টু কে এম এ। ঠিক আছে, এখন সমানুপাতিকের মান কেমনে বের করে এটা তুমি নাকি জানো? মানে বিজ্ঞানীরা যখন প্রথম সূত্র দেয় তখন তো হচ্ছে সমানুপাতিকের কিন্তু মান দিয়ে দেয়। যেমন তোমরা যখন এই যে পড়ো যে 9 × 10⁹ Q1 Q2 বাই ডি স্কোয়ার, এই সূত্র তো পড়ছো তাই না? ও তোমাদের স্থির ছিল না, আচ্ছা যাই হোক, এইরকম সমানুপাতিক যেমন হচ্ছে বড় জি, এটার মান কত? 6.67 × 10⁻11, মনে আছে এটা? দেখো তো এইগুলো যখন মান দেয়, এগুলা কোন জায়গা থেকে এগুলা মান পাই? এইগুলা মান মূলত কেমনে পাই দেখো, এখানে আমার রাশি কয়টা দেখো তো, তিনটা না? এই যে তিনটা রাশি আমার কাছে আছে, এই তিনটা রাশির মান জানলেই তো আমি ধ্রুবকের মানটা বের করতে পারবো। এইটার জন্য মূলত করা হয় কি, সাধারণত বিজ্ঞানে যেটা করে সেটা হচ্ছে আমি হচ্ছে যে কোনো একটা বস্তুর ভর নিলাম, তাহলে বস্তুর ভরটা আমি জানলাম না, নির্দিষ্ট করে একটা বস্তু নিলাম, তারপরে আমি হ্যাঁ ভাই। বস্তুটার উপর 1 নিউটন বল প্রয়োগ করলাম, ধরে নাও আমি 1 নিউটন বল প্রয়োগ করলাম, এই বস্তুটার ভর হচ্ছে 1 কেজি। তাহলে এই দুইটা জিনিসের মানে আমরা জানি না, এই দুইটার মান যদি জানি তখন বিজ্ঞানীরা করে কি দেখো, এই একটা বস্তু নাই, এইটার উপরে 1 নিউটন বল প্রয়োগ করলো, তখন বস্তুটা চলতে শুরু করবে না? এই চলতে শুরু করার পরে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন, এটা হচ্ছে পরীক্ষা করে দেখে যে ত্বরণটা কত। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছেন যে ত্বরণ আসে হচ্ছে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। তার মানে তখন এইগুলা, এই ওয়ান যদি বসাও, এই তিনটা মান বসালে দেখো কে এর মান আসে 1। এই জন্যই কেটাকে বাদ দিয়ে ডিরেক্ট এইভাবে লেখা হয় এফ ইকুয়ালস টু এম। এই জায়গায় ধ্রুবকের কে এর মান হচ্ছে 1। সব জায়গায় কিন্তু কে এর মান 1 না, এটা ভূমিতে হিসাব করছে এরকম, এক এক জায়গায় এক এক রকম হতে পারে। ঠিক আছে, ভাইয়া এক্ষেত্রে কে এর মান 1 তখনই যখন 1 নিউটন বল প্রয়োগ করা হয় 1 কেজি ভরের বস্তুর উপরে। হ্যাঁ, তখন ত্বরণ যদি হচ্ছে মিটার/সেকেন্ড স্কোয়ার হয় তখন কে এর মান 1। ভাইয়া মানে সমানুপাতিক চিহ্ন উঠে যখন সমান চিহ্ন দেওয়া হয় তখন সমানুপাতিক ধ্রুবক কিসের জন্য বসানো হয়? কিসের জন্য না হয়? সমানুপাতিক ধ্রুবকটা মূলত দেখো কি বোঝায় আর সমান চিহ্নটা কি বোঝায়। সমানুপাতিক চিহ্নটা বোঝাই হচ্ছে, মনে করো এই পাশে এ আছে, এই পাশে বি আছে, সমানুপাতিক চিহ্নটা বোঝায় যে বি এর মান তুমি 1 যদি বাড়াও, এ এর মানও 1 বাড়বে। 1 বাড়া মানে গুণ করা আর কি। বি এর মান যদি 2 গুণ করো, বি এর মান 2 গুণ করো, তাহলে এর মানও 2 গুণ করবা তুমি। ঠিক আছে, জি। এখন তুমি যদি সমান চিহ্ন দাও, তাহলে সমান চিহ্নটা কি বোঝায়? যে এইটা ইকুয়ালস টু ডিরেক্ট এইটা না? জি ভাইয়া। তাহলে ওইটার এটা তো সমান হলো না, ওইটা তোমার শুধু কত অনুপাতে বৃদ্ধি পাচ্ছে সেটা তোমাকে বোঝাবে। আর সমান চিহ্ন যখন দিবা, তখন তুমি গুণ করলেও দেখো সেম পাবা। এটাকে কিন্তু সমানুপাতিক চিহ্নতে এইভাবে লিখতে পারবে না তুমি, যে a+1 সমানুপাতিক b+1, এটা কিন্তু করতে পারবে না। মানে সমানুপাতিক দুই পাশে যোগ করতে পারবে না, কিন্তু এইটাতে তো করতে পারবা তুমি। জি ভাইয়া। বুঝতে পারছো এখন এই দুইটার মধ্যে পার্থক্য? হ্যাঁ মানে সমানুপাতিক হচ্ছে যে অনুপাত নির্দেশ করে, কি অনুপাতে বাড়ে বা কমে। হ্যাঁ, শুধুমাত্র এটা অনুপাত নির্দেশ করে। আচ্ছা, তার মানে সমানুপাতিক ধ্রুবক থেকে বোঝা যায় আসলে এ আর বি যখন সমান হয় তখন কি অনুপাতে সেটা সমান হয়, সমানুপাতিক ধ্রুবক সেইটা নির্দেশ করে। হ্যাঁ, সমানুপাতিক ওইটাই নির্দেশ করে আসলে কি অনুপাতে আর কম বেশি হচ্ছে। বুঝতে পারছো এবার? জি ভাইয়া। আচ্ছা, বইয়ে দেখো ওই এফ ভেক্টর দেওয়া ইকুয়ালস, আছে, ভেক্টর কেন দেওয়া আছে? বইয়ে ভেক্টর দিয়ে আছে, ওইটা আমি একটু পরে তোমাদের বলতেছি, ভেক্টর দিয়ে দেখাচ্ছি। আগে এমনি সিম্পল এটা দেখালাম। এইটা দেখো তো প্রমাণে কার অসুবিধা আছে? এটা খ নাম্বার আসলে প্রমাণ করতে পারবে না, মানে এইটুকু লিখে দিতে পারবে না।
এই লিখবা মানে এইটুকু থেকে লিখবা যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই, তারপরে এই দুইটা লিখবা, তারপরে এই যে যেভাবে আমি লিখলাম এইভাবে পুরোটা শুধু